স্রোত সার্থকের হানিমুনে থাকাকালীনই এবার হঠাৎ করেই স্রোতের শারীরিক অবস্থার অবনতি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা হানিমুনে থাকা অবস্থাতেই স্রোতের হঠাৎ করে অনেক বেশি অসুস্থতা দেখা দেয় এবং সার্থক বলতে থাকে যে না স্রোত, আর কোনো মতেই এখানে খুব একটা বেশি দিন থাকাটা আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ তোমার যে পরিমাণে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তাতে করে আরও বেশি তোমার শরীরটা যদি খারাপ করে দেয় তাহলে এখানে আমি কোন নার্সিংহোমে তোমাকে নিয়ে যাবো বলো তো? এতে করে তোমার উপরে আরও বেশি বিপর্যয় চলে আসবে। এটা আমি কোনো মতে চাই না, তাই যত শীঘ্র সম্ভব আমরা কলকাতা ফিরবো। অন্যদিকে যখন স্রোতের অসুস্থতার খবরটা গোটা বাড়ির লোকেদের মধ্যে ছড়িয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে সকলে স্রোতের টেনশনে বারবার করে সার্থককে বলতে থাকে যে সার্থক, আর সময় নষ্ট না করে যত শীঘ্র সম্ভব তোমার বাড়ি ফিরে আসো। অন্যদিকে যখন অবশেষে স্রোত সার্থক হানিমুন দুদিনের মধ্যেই শেষ করে যখন কলকাতা ফিরে আসে এবং কলকাতা ফিরে আসার পর থেকেই যখন স্রোতে একদমই বিছানায় পড়ে থাকে, স্রোতের গা গোলানো থেকে শুরু করে এত বেশি বমি পাওয়া, মাথা ঘোরানো দেখে রীতিমতো সকলে আতঙ্কিত হয়ে পড়ে এবং সার্থকের বাপি বলতে থাকে যে সার্থক, এই যে রোগ নয়, আমার কেন জানি মনে হচ্ছে যে ও সাংঘাতিক কোনো কিছু করেছে, যত শীঘ্র সম্ভব ওকে ডক্টরকে দেখানোটা প্রয়োজন হয়ে পড়েছে, কারণ এরকম করে মেয়েটা দিনকে দিন আরও বেশি গুলে গেলে কী অবস্থা হবে সেটা করে ভেবে দেখেছো? এইটুকুনি একটা মেয়ে, ও এতটা ধকল কী করে সামলাবে বলো তো? অন্যদিকে সার্থকের পিসিমণি বলতে থাকে যে জানো তো দাদা, কেন জানি না আমার মনে হচ্ছে যে মেয়েটা হয়তো এতটা পথের জার্নির ধকলটা নিতে পারেনি, তার জন্যই হয়তো ওর শরীরটা এতটা খারাপ করে দিচ্ছে। ও কয়েকটা দিন রেস্ট নিক। আমি বলছি দাদা, ডাক্তারের কোনো প্রয়োজনে ও এমনিতেই সুস্থ হয়ে উঠবে। অন্যদিকে যখন 2-3 দিন কেটে যাওয়ার সত্ত্বেও স্রোতের কন্ডিশনে আরও বেশি অবনতি হতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থকের পাপি বলতে থাকে যে নারী সীমা, তোর এই ঘরেলও ও কথাবার্তা দিয়ে না আর যাই হোক না কেন কোনো মতেই স্রোতের অসুস্থতা সারানো যাবে না। এবার তো কোনো মতে আমাকে ডক্টরকে ওকে দেখাতেই হবে। অন্যদিকে যখন অবশেষে স্রোত হঠাৎ করে অচেতন হয়ে পড়ে এবং স্রোতের জন্য সঙ্গে সঙ্গে যখন ডক্টরকে ডাকা হয়, ঠিক সেই মুহূর্তে এর গোটা পরিবার সেখানে এসে হাজির এবং বলতে থাকে যে দাদা, আমার মেয়ের কী হয়েছে বলুন না। ঠিক সেই মুহূর্তে সার্থকের বাপি বলতে থাকে যে কী হয়েছে না হয়েছে সেটা তো ডক্টর আমাদেরকে বলতে পারবে, তার জন্য তো ডক্টরকে ডেকে পাঠিয়েছে। অন্যদিকে যখন ডক্টর স্রোতকে পর্যবেক্ষণ করার পর বলতে থাকে যে সেরকম সাংঘাতিক কোনো কিছু না, আপনি পাহাড়ে উঁচু কোনো জায়গায় উঠেছিলেন? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে হ্যাঁ, আসলে আমরা হানিমুনে গিয়েছিলাম, সে সময় এই অবস্থাটা হয় আমার। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে সেটা তো হওয়াটাই স্বাভাবিক, এই কন্ডিশনে এই অবস্থাতে কেউ এত বড় একটা লম্বা জার্নি ট্রিপ কেউ প্ল্যান করে বলুন তো? আপনাদের একটু সাবধান হওয়া উচিত ছিল। সার্থক সেনগুপ্ত ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কেন ডক্টর, ঠিক কী হয়েছে আপনি আমাকে একটু বলবেন, আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে কী আবার হবে, আপনি ডক্টর হয়ে যখন বুঝতে পারছেন না, তাহলে তো আমি বলবো যে আপনি ডাক্তার হিসেবে একদমই কলঙ্ক। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে, মিস্টার সেনগুপ্ত, যত শীঘ্র সম্ভব আমাকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করুন, কারণ আপনার বাড়িতে তো নতুন একজন অতিথি আসতে চলেছে, আপনার খুব শীঘ্রই প্রমোশন হতে চলেছে। এতটুকু কথাতে যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি বলবো যে আপনার এখনও নতুন অতিথি আগমন করার বয়সই হয়নি। ঠিক সেই মুহূর্তেই যখন সার্থকের বাপি বলতে থাকে যে ডক্টর, আপনি ঠিক কী বলার চেষ্টা করছেন বলুন তো? অন্যদিকে যখন সীমা বলতে থাকে যে দাদা, সে আবার কী বলবে, তুমি বুঝতে পারছো না? তোমার বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে, তোমাদের লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করো না।